ও বোর্ড তো দেয় না। আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আহ আজকে আমি যে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এমএসএলডি। বর্তমানে জগতে মানে সময়টা অলমোস্ট 30% পেশেন্ট হ্যাভ সাফারিং ফ্রম দ্য ফ্যাটি লিভার, মানে বাংলা কথা হচ্ছে ফ্যাটি লিভার। ঠিক আছে, তো এই ফ্যাটি লিভার আদৌ ইম্পর্টেন্স আছে কিনা। আমি হচ্ছে আপনার সাথে আছি এটা সাদ্দাম। আমি বর্তমানে ফেসবিতে আছি এন্ডোক্রাইনোলজিতে, আর পাশাপাশি পেসেস ক্যান্ডিডেট। সো আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকসটা সেটা ফ্যাটি লিভার। আর বর্তমান ভালো নাম হচ্ছে এমএসএলডি। হ্যাঁ, তো এই এমএসএলডি বর্তমানে দেখা যায় যে 33% পিপল ওয়ার্ল্ড ওয়াইড সাফারিং ফ্রম এমএসএলডি। এটা হচ্ছে ইজ অন দ্য ফিচার অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। যদি আমরা চিন্তা করি যে আপনার একটা পেশেন্ট এমএসএলডি থাকা মানে তার কিন্তু ইন ফিউচার রিস্ক অফ হার্ট অ্যাটাক, হার্ট ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস and other cardiovascular disease, stroke and other important হচ্ছে হরমোন যে ক্যান্সার গুলা, গালব্লাডার ডিজিজ, আদার হরমোনাল ক্যান্সার মধ্যে প্রস্টেট ক্যান্সার, এগুলো হওয়ার চান্স বেশি থাকে। সো এমএসএলডি থাকলে ডায়াবেটিস হতে পারে, আবার ডায়াবেটিস থেকে এমএসএলডি হতে পারে। হ্যাঁ, সো এই জিনিসটা আমাদের অনেকে মিস আন্ডারস্ট্যান্ড আছে, যেটা আসলে অনেকে ফ্যাটি লিভার রেখে দিচ্ছি, কোন ট্রিটমেন্ট করতেছি না। বাট আপনার একটা পেশেন্টের যদি কোনো কারণে এমএসএলডি থাকে তাদেরকে অবশ্যই treat করা লাগবে। হোয়াট ইজ এমএসএলডি যদি চিন্তা করি, এটা হচ্ছে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েট স্ট্যাটিক লিভার ডিজিজ। মেটাবলিক ডিসফাংশন মানে হচ্ছে আপনার কোনো কারণে প্রি ডায়াবেটিস, ডায়াবেটিস ও ডিসলিপিডিয়া আছে, তাদেরকে আমরা এমএসএল গ্রুপে রাখবো তাদেরকে। হ্যাঁ, তার স্ট্যাটিক মানে কি, এটা হচ্ছে লিভারের মধ্যে ফ্যাট অ্যাকুমুলেশন কত পার্সেন্ট, মোর দেন 5%। তো আমরা যারা আলট্রাসোনোগ্রাফি যারা করেন অথবা জানেন যে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 লিভার ফ্যাটি লিভার আছে, আমরা জানি। তো একটা ফ্যাটি লিভার ডায়াগনোস করার জন্য আমাদের যদি 5% বেশি থাকে, আর সাথে যদি এনি রিস্ক ফ্যাক্টর স্পেশালি হচ্ছে প্রি ডায়াবেটিস, ডায়াবেটিস আর ডিসলিপিডিমিয়া এগুলো থাকে, তাহলে আমরা এমএসএল বলতে পারবো। ঠিক আছে, সো এটার ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে এমএসএল ডায়াগনোস করার পরে আমাদের মেইন ফোকাস টু ট্রিট দ্য পেশেন্ট, প্রিভেন্ট কার্ডিওভাস্কুলার ইভেন্ট। কারণ হচ্ছে যে রোগীগুলো এমএসএল থাকে তাদের কিন্তু হার্ট অ্যাটাকের রিস্ক অনেক বেড়ে যায়। দেখেন এখন বর্তমান সময়ে, আগে বলা হতো ডায়াবেটিস ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর ইসকিমিক হার্ট ডিজিজ, এনিথিং এলস এলস সবকিছু বলা হতো, বাট বর্তমানে প্রি ডায়াবেটিস ইজ এ রিস্ক ফ্যাক্টর বিকজ যখনই বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, হ্যাঁ, সাম ফ্রম রেজিস্ট্যান্স দ্যাট ডেভেলপ ইসকিমিক হার্ট ডিজিজ। আপনি দেখবেন একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে, আমরা কারণ খুঁজি যে পেশেন্ট স্মোকার, নো, অবভিয়াস নো, পেশেন্ট ডায়াবেটিস, নো, পেশেন্ট ডিসলিপিডিয়া, নো, বাট পেশেন্ট হ্যাজ প্রি ডায়াবেটিস। তাহলে ইসে প্রি ডায়াবেটিস ইজ ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ। তো এই প্রি ডায়াবেটিস থাকা মানে বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করা, আর ইনসুলিন রেজিস্ট্যান্স থাকা মানে বডিতে লিভারের মধ্যে অ্যাবনর্মাল ফ্যাট অ্যাকুমুলেশন হওয়া। এখন ঘটনা হচ্ছে এই ফ্যাট শুধু লিভারে না, কিন্তু আপনার এটি বিশাল ফ্যাট, এটা বলে অ্যাক্টিভিক ফ্যাট, লিভারে হয়, প্যানক্রিয়াসে হয়। যত বেশি ফ্যাট জমা হবে তত চান্স ডেভেলপ ডায়াবেটিস মেলাইটাস হওয়ার চান্স বেশি থাকবে। ঠিক আছে, সো আমরা যদি একটা সিম্পল অ্যালগোরিদম চিন্তা করি যে এমসিকিউ কাদের চিন্তা করবো, কোন পেশেন্টের অ্যালকোহলিক হওয়ার হিস্ট্রি নাই, কোন পেশেন্টের হেপাটাইটিস বি, সি ভাইরাস ইনফেকশন নাই, কোন ড্রাগ হিস্ট্রি নাই, স্পেশালি এমিডরন যে ড্রাগগুলো আপনার লিভার ফ্যাট জমায়, এগুলো নাই। পেশেন্ট ইজ অবেস, একটা ওভারওয়েট অর অবেস, পেশেন্ট ইজ প্রি ডায়াবেটিস অর ডায়াবেটিস, পেশেন্ট ইজ ডিসলিপিডিমিয়া, পেশেন্ট ওয়েস্ট সার্কামফারেন্স বেশি আছে অথবা বিএমআই হাই আছে, তাদেরকে আমরা চিন্তা করবো পেশেন্ট মে হ্যাভ এমএসএলডি। আর একটা সবচেয়ে সিম্পলেস্ট টেস্ট হচ্ছে আপনার ডায়াগনোস করার জন্য একটা সিভিসি করবেন, টু দ্য প্লেটলেট কাউন্ট অ্যান্ড এএলটি এএসটি। এই তিনটা যদি একসাথে করি আমরা বলি FIB4 স্কোর করবো। আমরা করার পরে সেখানে যদি আমরা একটু হাই পাই, 1.3 বেশি পাই, ইস ইন্ডিকেট পেশেন্ট হ্যাজ ফ্যাটি লিভার আছে, এবং গো ফর ফাইব্রো স্ক্যান। একটা সিম্পল টেস্ট হচ্ছে এটা আমাদের যদি চিন্তা করি যে পেশেন্টের সাফারিং ফ্রম দ্য এমএসএলডি, তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পল ডায়াগনস্টিক অ্যালগোরিদম। হ্যাঁ, যদি আমরা চিন্তা করি পয়েন্ট অপশন লেজার পয়েন্ট, যদি আমরা একটা পেশেন্টকে চিন্তা করি যে গ্রুপ চিন্তা করি, ফার্স্টে পেশেন্ট হ্যাজ ডায়াবেটিস মেলাইটাস or the pre-diabetes or obesity or more than one severe risk factor, patient is dyslipidemia, patient has smoker, তাহলে তাদের ক্ষেত্রে আমরা চিন্তা করবো পেশেন্ট ইট ইজ দ্য হাই রিস্ক গ্রুপ ফর এমএসএলডি। হ্যাঁ, তখনই আমরা কি করবো, পেশেন্টের একটা এএলটি লেভেল দেখে ফেলবো, এএলটি এএসটি লেভেল দেখে ফেলবো। এখানে এএলটি দেখতে হবে, এএসটি দেখা লাগবে, কারণ FIB4 স্কোর যেটা আছে, FIB4 স্কোর এখানে করার জন্য আমাদেরকে এএলটি এএসটি আর আপনার সিবিসির মধ্যে প্লেটলেট কাউন্ট দেখা লাগবে। ঠিক আছে, দেখা যাচ্ছে কোনো পেশেন্টের স্কোর মোর দেন 1.3 উপরে হয়, এজ লেস দেন 65, ইয়াং মেল,
আমরা গো ফর 5 উইক স্ক্যান করব। হ্যাঁ, 5 উইক স্ক্যান করার পরে এই লিভার স্টিফনেস মেজার করবো আমরা। 5 উইক যদি লিভার স্টিফনেস দেখি, দেখার পরে যদি কোনো কারণে মোর দেন 8 এর উপরে থাকে, তাহলে পেশেন্টকে শুড বি রেফার টু হেপাটোলজিস্ট। হ্যাঁ, ইন এডিশন উইথ ম্যানেজমেন্ট। হ্যাঁ, কি কি ম্যানেজ করতে পারি আমাদের পেশেন্টের? অবেসিটি ম্যানেজ করতে পারি, ডায়াবেটিস ম্যানেজ করতে পারি, আমাদের প্রিডায়াবেটিস ম্যানেজ করতে পারি আমরা। হ্যাঁ, ডিজিজ ম্যানেজ করতে পারি আমরা। ঠিক আছে, ট্রিটমেন্ট দিতে পেশেন্টগুলোকে, এই পেশেন্ট মাস্ট ডু ট্রিটমেন্ট লাগবে। আর যদি এই পেশেন্টের এলএসএম স্কোর মানে 5 স্ক্যানে কেপিএ যদি লেস দেন 8 এর নিচে থাকে, তাহলে আমরা সিম্পল হয়েছে আমরা 1 থেকে 2 বছর পরে পরে রিপিট এফআইবি ফোর্স করব। সাথে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, ট্রিট দ্য কোমরবিডিটি, কোনটা কোন ট্রিট করব? টাইপ 2 ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস, ওবেসিটি, এগুলো ট্রিট করবো। হ্যাঁ, সো এগুলো আমাদের মোটামুটি ম্যানেজমেন্ট প্ল্যান। আর যদি কোনো কারণে 8 এর উপরে থাকে, তাহলে আমাদের গো ফর ডিরেক্টলি পেশেন্টকে রেফার টু হেপাটোলজিস্ট। আরটা হচ্ছে যদি কোনো কারণে স্কোরিং সিস্টেম 2.6 এর বেশি আসে, তাদেরকে আমাদের ধরে নিব তাদের পেশেন্ট হ্যাজ ডিকম্পেন্স সিরোসিস আছে অলরেডি। হ্যাঁ, সিরোসিস ডেভেলপ করে গেছে পেশেন্টের, তখন আমার পেশেন্টকে ডিরেক্টলি রেফার টু হেপাটোলজিস্ট। হ্যাঁ, তাদের স্পেসিফিক ম্যানেজমেন্ট করবো আমরা। সাথে আমরা রোল আউট করবো হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস অ্যান্ড আদার, অ্যালকোহল কিনা খাচ্ছি কিনা, আর কোন ড্রাগ পাচ্ছি কিনা। এইগুলো আমাদের মোটামুটি ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট ভেরি ইজি। একটা পেশেন্ট আপনার কাছে আসবে, পেশেন্ট ফার্স্টে আপনি ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন, পেশেন্টের হিস্ট্রি ডায়াবেটিস আছে কিনা, পেশেন্টের প্রিডায়াবেটিস ছিল কিনা। প্রিডায়াবেটিস জন্য আপনি টেস্ট করবেন, ওজিডিটি করবেন, এসবিএমসি লেভেল চেক করবেন। পেশেন্ট ওবেসিটির জন্য আমরা বিএমআই মেজার করবো, ওয়েস্ট সার্কামফারেন্স লিখবো, ওয়েস্ট হাইট রেশিও দেখবো। পেশেন্টের আলাদা কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, স্পেশালি ডিসলিপিডিম আছে কিনা, পেশেন্টের স্মোকিং হিস্ট্রি আছে কিনা, ওগুলো আমরা রোল আউট করবো। তারপরে আমরা পেশেন্টকে আমরা এফআইবি ফিউরোসি করবো বাই এলটিএসটি সিবিসি করবো। হ্যাঁ, করার পরে আমরা যদি স্কোরিং সিস্টেম লো থাকে, 1.3 নিচে থাকে, তাহলে আমরা নিজে ম্যানেজ করবো, প্রাইমারি কেয়ার ম্যানেজমেন্ট। 1.3 উপরে হলে আমরা আমাদের কাজ হচ্ছে দেখবো 1.3 থেকে 2.67 এর মধ্যে কিনা। তাহলে তাদের পেশেন্টগুলো আমরা কি করবো? তাদেরকে আমরা এটা 5 স্ক্যান করে ফেলবো। আর যাদের 2.6 এর বেশি, তাদেরকে রেফার টু হেপাটোলজিস্ট, পেশেন্ট অলরেডি লিভার সিস্টেম ডেভেলপ করে গেছে। এগুলো আমাদের মোটামুটি ডায়াগনস্টিক অ্যাপ্রোচটা। এখন আসেন আপনাদের একটা পেশেন্টের ম্যানেজমেন্ট। হ্যাঁ, ট্রিটমেন্ট কি দিতে হবে পেশেন্টগুলোকে। হ্যাঁ, তো এখন এই পেশেন্টগুলোর ট্রিটমেন্টের জন্য আমাদের দেখেন ইন্ডিভিজুয়াল কেয়ার। হ্যাঁ, পেশেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আপনি যত ট্রিটমেন্ট দেন না কেন, যদি অ্যাপ্রোপ্রিয়েট লাইফস্টাইল মডিফিকেশন না বলেন, যে আপনার ডায়েটারি অ্যাডভাইস কি করবেন, আপনার ওয়েট লজিং ডায়েট দিতে হবে। হোয়াট ইজ ওয়েট লজিং ডায়েট? এটা হচ্ছে একটা পেশেন্টের যদি সে অবেস হয়, তার ক্ষেত্রে আমরা 20 পার বডি ওয়েট হিসাব করে যে ক্যালোরি আসবে, সেখান থেকে 500 মাইনাস করলে এটা বলে ওয়েট লজিং ড্রাগ। যদি একটা পেশেন্ট স্যানিটারি লাইফস্টাইল ডিল করে, তাদের ক্ষেত্রে 25 বডি ওয়েট মাইনাস 500। ঠিক আছে, তাহলে যে ক্যালোরি আসবে সেটা হচ্ছে ওয়েট লজিং ড্রাগ, ওয়েট লজিং ডায়েট। আর যদি মোটামুটি নর্মাল হেলদি হয়, লাইফস্টাইল মোটামুটি নর্মাল, তাতে 30 দিব আমরা। হ্যাঁ, তো এই হলো আমাদের 3টে ক্যাটাগরি গ্রুপে ভাগ করে নিব আমরা, যে 20, 25, 30। তাদের ক্ষেত্রে আমরা লাইফস্টাইল বলবো, যে পেশেন্ট আপনাকে ওয়েট লসিং ডায়েট আমরা দিচ্ছি আপনাকে, মানে যে ডায়েট হিসেব করে আসবে ক্যালোরি, তার থেকে মাইনাস 500 করে দিব। সাথে হয়েছে ওয়েট লসটা আমরা অ্যাডভাইস করি পেশেন্টের। পেশেন্টের যে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে যে সুগারের ড্রিঙ্কস, প্লেন কার্বোহাইড্রেট, এগুলো বাদ দিতে হবে। পেশেন্টকে লো লিপিড খেতে হবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবে, সে ডেলি 1 ঘন্টা এক্সারসাইজ করবে। ঠিক আছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো অ্যাড্রেস করা লাগবে। সাথে হচ্ছে পেশেন্টের রেগুলার ফোন স্ক্রিনিং টাইম, স্পেশাল হচ্ছে যে প্রত্যেক দিন আমরা যে কম্পিউটার ফোন ইউজ করি লেস দেন 2 আওয়ার। তার পেশেন্টের থার্ড হচ্ছে পেশেন্টকে আমরা ডেলি 6 to 8 আওয়ার ঘুমাতে বলবো। ডেলি অ্যাটলিস্ট 5% অফ দ্য ভেজিটেবল ইয়া খেতে হবে, স্পেশালি ফ্রুটস খেতে হবে। তাহলে যদি আমরা বলি, চিন্তা করি 4টা পিলার, 1 নম্বর হচ্ছে ডেলি 1 আওয়ার এক্সারসাইজ, 2 নম্বর হচ্ছে স্ক্রিনিং টাইম লেস দেন 2 আওয়ার, 3 নম্বর হচ্ছে আমাদের পেশেন্টকে রেগুলার যে কাজটা করতে হবে, যে পেশেন্টের 6 to 8 আওয়ার রেগুলার ঘুম। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে আমাদের এই সবগুলা ট্রিটমেন্ট ভালো করে ফলো করতে হবে। আর হচ্ছে পেশেন্ট গুলাকে আপনাকে ডায়েটারি ম্যানেজমেন্ট খুব ভালো করে দিতে হবে। তাহলে এই পেশেন্টের সাথে কি করতে হবে? আমি যদি লিভার ডায়াবেটিস কমাইতে পারি, ওয়েট কমাইতে পারি, বলা হয় থেকে 5% ওয়েট লস হলে পেশেন্টের এমএসএলডি ইট রিকভার দিকে চায়, 10% বেশি লস করতে বলে ইট রিজলভ হয়ে যায়, রিজলভ। ডায়াবেটিস সেম ক্ষেত্রে 10% বেশি, 15% বেশি ডায়াবেটিস ওয়েট লস করতে পারেন, তাহলে ডায়াবেটিস রেমিশন চলে যায়। রেমিশন মানে হচ্ছে ডায়াবেটিস ট্রিটমেন্ট ছাড়া পেশেন্ট ভালো থাকবে। হ্যাঁ, ওকে। কার্ডিওভাস্কুলার রিস্ক রিডাকশন
কমাতে হবে আমাদেরকে, পেশেন্টকে অ্যাড্রেস করতে হবে, করে সেই পেশেন্টগুলোকে আমাদের স্পেশালি হচ্ছে পেশেন্টের কোনো ফিমেল হিস্ট্রি পজিটিভ কিনা, পেশেন্টের ডিসলিপিডিম আছে কিনা সেগুলো আমাদের স্কোর লাগবে, কোন ইসকেমিক চেস্ট পেইন হিস্ট্রি আছে কিনা। আর যদি খুব বেশি হাই বিএম হয়, মানে খুব বেশি হাই হয়, সেক্ষেত্রে আমাদেরকে মেটাবলিক সার্জারি মাথায় রাখতে হবে। এখন দেখেন এই যে এই ছবিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা যে কার্ডিওভাস্কুলার রিস্ক, ওয়েট লস, ডায়েটারি অ্যাডভাইস, স্পেশাল হয়েছে হেলদি ফ্রুটস, ওয়েট ম্যানেজমেন্ট করা লাগবে, আর সেটা হচ্ছে সুগার। ওকে, এখন আমরা যদি পেশেন্টের একটা ফাইব্রো স্ক্যান করি, করার পরে দেখবেন আপনি লিখে দেবে ফাইব্রো স্ক্যান লেভেল F0 F1 মানে মিনিমাল ফাইব্রোসিস আছে, একেবারে নাই। F2 3 হচ্ছে ফাইব্রোসিস আছে মাইল্ড মডারেট, আর এটা হচ্ছে মানে সিভিয়ার, এটা হচ্ছে ডিকম্পাসিলেট। এই গ্রুপগুলো আমরা ভাগ করার পরে যদি F0 F1 হয়, তাহলে আমাদের যদি স্কোর 1.3 নিচে আসবে, তাদের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট টু আন্ডারলাইং কমপ্লিকেশন, স্পেশালি আমরা বলেছি রিস্ক ফ্যাক্টর গুলা কোনটা কোনটা রিস্ক ফ্যাক্টর, একটা হচ্ছে ওবেসিটি, ডায়াবেটিস। যদি পেশেন্টের অনলি ওবেসিটি আসে, ট্রিটমেন্ট চয়েস আপনার অলওয়েজ GLP-1 অ্যাগনিস্ট, এটা হচ্ছে FDA রিকমেন্ডেড, সাথে ডুয়াল অ্যাগনিস্ট আছে GLP GAP, ট্রিজ দ্য প্যাটাইট। তো এইটার ইম্পর্টেন্সটা কি? কারণ এটা একমাত্র ড্রাগ দ্যাট FDA অ্যাপ্রুভ, এবং এটা খুব ভালো লেভেল ওয়েট কমে। আমরা যারা ইউজ করি ক্লিনিকালি, পেশেন্ট 8-10 কেজি ওয়েট কিন্তু লস হয়ে যায় মোটামুটি, হ্যাঁ। আর হচ্ছে যদি ডায়াবেটিস থাকে, তাহলে আমাদের অপশন আছে হাতের মধ্যে 3-4টা অপশন মোটামুটি। SGLT2 ইনহিবিটর, পায়োগ্লিটাজোল, জিএলপি আর জিএলপি জে, এখন 4টা অপশন আমাদের হাতে আছে। আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, এখন প্যাশন প্রেফারেন্স। আর ম্যাশ, যেটা আমাদের যে থেরাপি, ম্যাশ থেরাপি আমাদের এখানে কিন্তু ইন্ডিকেটেড না। এখন যদি কোনো কাছে রিসপেক্ট বলে F2 3 বলে ফেলে, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের ম্যাশ টার্গেট থেরাপি দিতে হবে তাদের ক্ষেত্রে, হ্যাঁ। জিএলপি জিএপি এগুলির পাশাপাশি আমাদের ম্যাশ থেরাপি তো দুইটা আমাদের এফডি অ্যাপ্রুভ আছে, একটা হচ্ছে রেসমেরিট্রম, আর একটা হচ্ছে GLP-1 অ্যাগনিস্ট। ওকে, রেসমেরিট্রমটা হচ্ছে থার্ড রিসেপ্টর অ্যাগনিস্ট মতো কাজ করে, সে মোটামুটি লিভারের মধ্যে থার্ড রিসেপ্টর বিটা যে পোর্শন আছে, বিটা সাবইউনিট, সেটা বাইন্ড করে আর লিভারের ফাইব্রোসিস রিকভারি করে, হ্যাঁ। আর জিএলপিও আপনার মোটামুটি ফাইব্রোসিস রিকভারি করতে পারে, ঠিক আছে। তাহলে তাদের ডায়াবেটিস থাকবে, তাহলে ডায়াবেটিস ট্রিটমেন্ট দিব, সাথে ওবেসিটি তাহলে ওবেসিটি ট্রিটমেন্ট দিব, অ্যালং উইথ একটা পেশেন্ট ধরেন ডায়াবেটিস আছে, ওবেসিটি আছে, ম্যাশ আছে, ড্রাগের চয়েস জিএলপি অ্যাগনিস্ট, তিনটা কভার করবে এখানের মধ্যে। দেখলাম আমাদের ড্রাগের চয়েস থেকে জিএলপি অ্যাগনিস্ট, কারণ সে তিনটা লেভেলে আছে। ওকে, এখন দেখেন কোন পেশেন্ট যদি কম্পেনসেটেড সিরোস ডেভেলপ করে যায়, অলরেডি ফাইব্রোসিস 3-4 হয়ে যায় অলরেডি, অথবা পেশেন্ট হ্যাজ অ্যাসাইটিস, জন্ডিস, ভেরিসেল ব্লিডিং, ঠিক আছে, লো অ্যালবুমিন, হাই প্রথমিন টাইম, এগুলো আছে, তার মানে আমরা ডিকম্পেন্স সিরোসিস চিন্তা করব। সেই পেশেন্টগুলো কিন্তু পেশেন্টে কিন্তু ট্রিটমেন্ট কিন্তু GLP-1 দেওয়া যাবে না তাদের ক্ষেত্রে। শুধু ডায়াবেটিস ক্ষেত্রে অনলি ড্রাগ অফ চয়েস হচ্ছে ইনসুলিন। আপনারা অনেক সময় আমাদের কাছে রেফারেল পাঠান, সিএলডি পেশেন্ট ট্রিটমেন্ট কি দিব, তাদের যে আমাদের এই স্কোরিং সিস্টেম করে যদি কম্পেনসেটেড হয়, তাহলে আমাদের ক্ষেত্রে পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে ইনসুলিন দেয় বেসিক্যালি, আর বায়োকি ট্রিটমেন্ট কিন্তু উইথ কোয়াশন দেওয়া লাগে, ঠিক আছে। কারণ সবগুলো কিন্তু দিতে গেলে পেশেন্ট কিন্তু যদি বলা হয় আহ আপনার যদি চার্ট মানে পক ক্লাসিফিকেশন করি, হ্যাঁ, চাইল্ড পক ক্লাসিফিকেশন এতে সব ড্রাগ সেফ, বিতে শুধু জিএলপি প্লাস ইনসুলিন দেওয়া যায়, মেটফর্মিন প্লাস মাইনাস দেওয়া যেতে পারে, বাট যে চাইল্ড পক ক্লাস সি, সেখানে শুধু অনলি ইনসুলিন দেওয়া লাগবে, হ্যাঁ, এগুলো আমাদের সিলি পেশেন্ট। এখন যারা কম্পাসেন্ট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি জিএলপি জিএপি দিতে পারেন, বাট কশন নিতে হবে, বাট এখানে কিন্তু স্পেসিফিক কোনো ম্যাচ থেরাপি দেওয়া যাবে না, স্পেশালি রেসমেরিটম দেওয়া যাবে না, হ্যাঁ। রেসমেরিটম দিলে যেহেতু এটা বিটা টু অ্যাগনিস্ট, থাইরয়েড গ্ল্যান্ডে থাইরয়েডিস হোমোলগাস, তাহলে এটা দেওয়ার পরে 4 থেকে 12 সপ্তাহ পরে, 4 থেকে 12 সপ্তাহ পরে আমাদেরকে টিএস অ্যাপ্রুভ করে নিতে হবে, ঠিক আছে। সো এগুলো আমাদের মোটামুটি মেটাবলিক ডিসফাংশনের ট্রিটমেন্ট, ঠিক আছে। সো এইখানে আমাদের মূল মেসেজটা হচ্ছে যে একটা পেশেন্টের যখন MSLD ডেভেলপ করে, পেশেন্টস অলরেডি হ্যাভ কার্ডিওভাস্কুলার রিস্ক ডেভেলপ বেড়ে যায়, পেশেন্টের ইসকিম হার্ট ডিজিজ এবং পেশেন্টের কমপ্লিকেশন ডিসলিপিডেমিয়া, এগুলো চান্স বেশি থাকে। MSL ট্রিটমেন্ট করলে মোটামুটি এগুলো রিভার্স হয়ে যায়। মেন ফোকাস করতে ওয়েট লস, 10% যদি ওয়েট লস করতে পারি মোটামুটি, সে পেশেন্টগুলো মোটামুটি রিকভারি করে যায়। সো আমাদের মেন টার্গেট থাকবে ওয়েটটা কমানো, আর হচ্ছে পেশেন্টের টার্গেট স্পেসিফিক থেরাপি দেওয়া, ঠিক আছে। আর আমাদের পিরিয়ডিক ফলো আপ করতে হবে 3 মাস পর পর, আমাদের আলট্রাসোনোগ্রাফি প্লাস হচ্ছে সাবজেক্টিভ অবজেক্টিভ সার্জারি অ্যাসেস করবেন আপনি, পেশেন্টের বিএমআই কমপ্লিটছে কিনা, পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্স সাইনগুলো কমপ্লিটছে কিনা, স্পেশাল একাডেমিক, সাথে হচ্ছে অবজেক্টিভের মধ্যে পেশেন্টের আপনি এটা ALT AST CBC করবেন, সাথে আপনি একটা আলট্রাসোনোগ্রাফি করবেন।
সো এই হলো আমাদের আপডেট গাইডলাইন ম্যানেজমেন্ট রিগার্ডিং এমএসএলডি। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু নতুন ড্রাগ রেজমেট্রন বাজারে চলে আসছে, এফডি অ্যাপ্রুভ করা হয়েছে। এটা কিন্তু আপনাদের যে কোনো পরীক্ষা, স্পেশালি এমআরসিপি, এফসিপিএস, এগুলোতে দিতে পারে। স্পেশালি গ্রেড আপনার স্কোর 2 আর 3-তে ইউজ করি আমরা এই ওষুধটা, হ্যাঁ। সো সবাইকে ভালো করে এই জিনিস জানতে হবে, কারণ হচ্ছে এগুলো না জানলে আসলে আপডেট গাইডলাইন, তো এগুলো তো বই আসে না এখন আপনাদের ডেভিডসন অথবা অন্য জায়গায়, বাট যেহেতু গাইডলাইন চলে আসছে, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে জানতে হবে। সো যারা ইন ফিউচার এমআরসিপি দ্বারা প্ল্যান করতেছেন আমাদের এখানে, তাদেরকে শুভকামনা। স্পেশালি এমআরসিপি জন্য আমাদের জেনেসিস আউটলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা যারা এমআরসি পার্ট 1 পার্ট 2 দ্বারা প্ল্যান করেছেন, আমাদের অলরেডি বিভিন্ন ব্যাচ আপনাদের রিগার্ডিং এমআরসিপি সেগুলো আছে। সো সেগুলো আপনারা আহ, আজ তে এনরোল করতে পারেন এমআরসিপির জন্য। কারণ এমআরসিপি কেন করবেন? কারণ মেডিসিনের পাশাপাশি একটা বাইপাস ডিল হচ্ছে এমআরসিপি। আপনি মেডিসিন যে নলেজটা নিবেন, এটাকে ধরে রাখার জন্য, এটা সাস্টেন লং টার্ম মেমোরি কনভার্সন করার জন্য এমআরসিপি খুব দরকার। মানে এমআরসিপি পড়াশোনাটা খুব গুছানো। এই পড়াশোনার মধ্যে আপনার ক্লিনিক্যাল স্পেশালি ওয়ার্ড ম্যানেজমেন্ট, প্র্যাকটিক্যাল লাইফ, চেম্বার ম্যানেজমেন্ট, পেশেন্ট খুব দ্রুত ডায়াগনোস করা, এগুলো পসিবল। তাছাড়া এমআরসিপি শুধু কিন্তু বাংলাদেশে না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিকগনাইজ একটা ডিগ্রি, যেটার মাধ্যমে আপনি বিভিন্ন দেশে চাকরি করার সুযোগ পাবেন। তো সবাইকে আপনাদের স্বাগতম। যদি কারো এমআরসিপি দ্বারা প্ল্যান থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, জেনেসিসের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। জেনেসিসের পক্ষ থেকে আপনাদের সবসময় শুভকামনা। সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোশ্চেনে দেখা হবে আপনাদের সাথে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং দিস টপিকস, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, স্পেশালি ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ইনশাল্লাহ আই উইল রেসপন্স। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।